ভোটার হতে ২৭ ডিসেম্বর আবেদন করবেন তারেক রহমান। দেশে আসা উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যমে আঘাত, জুলাই যুদ্ধের উপরই আঘাত বলেছেন মির্জা ফখরুল। মব ভায়োলেন্সের সমালোচনায় বিএনপি নেতারা। হাদির হত্যাকারী শনাক্ত না করে তড়িঘড়ি করে ভোট মানবে না ইনকিলাব মঞ্চ। নির্বাচন যত এগুবে আইনশৃঙ্খলার তত উন্নতির আশা সিইসির। এবার খুলনায় দুর্বৃত্তের হামলার শিকার এনসিপির শ্রমিক নেতা মোতালেব শিকদার, মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ভোটার হতে আগামী ২৭ ডিসেম্বর আবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, মনোনয়নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বিষয় নিয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে। আরপিওতে বিধি না থাকা সত্ত্বেও তারেক রহমানের জামিনে মুক্ত হওয়ার সার্টিফাইড কপি দেওয়ার কথা বলেছে কমিশন। সেই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে বিএনপি। তবে মনোনয়নপত্রের সঙ্গে জামিনের সার্টিফাইড কপি যাতে দেয়া না লাগে সে বিষয়ে কমিশনকে জানিয়েছেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায় বিএনপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উন্নতি হবে বলেও আশা বিএনপির এই সিনিয়র নেতার। ২৫ তারিখ হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে ২৬ তারিখ, শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই ২৭ তারিখেই করবেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি, আশা করি। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবেন। তো সুতরাং আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। সচিবালয় বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, হাদি হত্যার খুনিদের অবস্থান জানলে গ্রেফতার করত আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা ঝুঁকিতে থাকা প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক সহ ২০ জনকে সরকারি বন্দুকধারী বা গানম্যান দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি সাংবাদিকদের জানান, কোনো হিট লিস্ট দেখে নয়, নিরাপত্তা ঝুঁকিতে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গানম্যান দেয়া হচ্ছে। পত্রিকার ২টি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসায়ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ময়মনসিংহের পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ২৫শে ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেভিল হ্যান্ড ফেজ 2 অপারেশনের অংশ হিসাবে ২০০০ চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন স্থানে প্রাইভেট কার, মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি খুনের ঘটনা তদন্তে বেশ কিছু অগ্রগতির তথ্য দেন তিনি। তবে খুনিরা দেশে নাকি ভারতে পালিয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি তিনি। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এখন যদি কোথায় আছে হলে তো তারা ধরিয়ে ফেলতাম। এখন হলো উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। দুটি গণমাধ্যমে হামলা ও আগুনের ঘটনায় এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তারের তথ্য দেন তিনি। তবে তার পদত্যাগের গুঞ্জন নিছকই গুজব বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ও আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। গণমাধ্যমের উপর হামলা গণতন্ত্র এবং জুলাই যুদ্ধের উপর হামলা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন তিনি। এতে অংশ নেন রাজনীতিবিদ, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হওয়া মব ভায়োলেন্সের সঙ্গে সরকারের একটি অংশের এবং একটি রাজনৈতিক দলের সমর্থন আছে। এই ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঠেকাতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। পরে মব সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। এই অপশক্তিকে আজকে ডেইলি স্টার নয়,
প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুর 12টার দিকে শহীদ জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। নবগঠিত কমিটির আহ্বায়ক ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন, সদস্য সচিব কামরুজ্জামান নান্নু সহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে মবক্রেসির সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, মবক্রেসি বন্ধ করতে না পারলে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে। কথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। জাতীয় নির্বাচনের আগে ওসমান হাদির বিচার নিশ্চিত করতে হবে। এর আগে কোনো নির্বাচন হবে না বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারী কারা সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাওয়া যাবে না। দুপুরে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে হাদি হত্যার বিচার করতে হবে। হত্যাকারীদের ধরতে প্রয়োজনে এফবিআই এর সহযোগিতা নেওয়ার আহ্বানও জানানো হয়। অভিযোগ করা হয়, খুনিরা কোথায় আছে সেই বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই, এ নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আগে হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন নেতারা। আপনারা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন। এই বলছেন খুনি ভারতে পালিয়ে গেছে, আবার এই বলছেন যে খুনি দেশে আছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আসলে কাজ কি? ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার যে লড়াই, সেটাকে আসলে কন্টিনিউ করা যাবে না। তারা বলেছে আগামীর যেই নির্বাচন, সেই নির্বাচনকে যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয়, তাহলে নির্বাচনের পূর্বেই ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা দরকার। শরীফ ওসমান হাদি নিহতের ঘটনায় প্রার্থীদের মধ্যে কিছুটা ভয়ের সৃষ্টি হলেও তা কেটে যাবে। নির্বাচন যত এগিয়ে আসবে, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে তেজগাঁও শিল্প এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন করে কথা বলেন তিনি। সিইসি বলেন, ইসির প্রতি সবার আস্থা আছে। দেশের মানুষ সুন্দর সুষ্ঠু নির্বাচন চায়। গত 54 বছরে এই প্রথম পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করা হয়েছে। ডাক বিভাগের সহযোগিতায় যারা দেশের বাইরে আছেন, যারা ভোটের কাজে ব্যস্ত থাকবেন এবং যারা কারাগারে থাকবে, তাদের ভোটের ব্যবস্থা করা হয়েছে। প্রায় 6.25 লাখ মানুষ পোস্টাল ব্যালটে ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। প্রবাসী ভোটারদের জন্য রেজিস্ট্রেশনের আর 3 দিন সময় আছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাআল্লাহ এটা করব। স্যার, প্রার্থী ভোটাররা তো ভয় পাচ্ছে স্যার হাদি ঘটনার পরে, স্যার তাদের কিভাবে আশ্বস্ত করবেন? এটা অসুবিধা নেই, এটা ভয় কেটে যাবে ইনশাআল্লাহ, চিন্তা করেন, ভয় কেটে যাবে। দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট বিষয়ে প্রচারণা উপলক্ষে যাত্রা শুরু করল ভোটের গাড়ি সুপার ক্যারাভান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে সুপার ক্যারাভানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ভোটাধিকার কারো দয়া নয়, এটি দেশের মানুষের সাংবিধানিক অধিকার। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন শুধু সরকারের একা নয়, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। ভয় কিংবা বাধা থাকবে না এমন একটি নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও প্রধান উপদেষ্টা উল্লেখ করেন। এর মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়,
এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। জুলাই আন্দোলন কঠোরভাবে দমনের মূল পরিকল্পনাকারী ছিলেন গ্যাং অব ফোরের অন্যতম দুই সদস্য সালমান এফ রহমান এবং আনিসুল হক। তারাই জরুরি অবস্থা জারি করার পরামর্শ দেন শেখ হাসিনাকে। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে এমন 5টি অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অভিযোগের গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে আজ। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। অভিযোগ গঠনের শুনানিতে সোমবার ট্রাইব্যুনালে আনা হয় অভিযুক্ত এই দুই আসামিকে। আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন দমনে কারফিউ জারি করা এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা সহ 5 অভিযোগ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 4 জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই 4 জনে, যাদেরকে গ্যাং অফ 4 নামে ডাকা হতো, তারা পরিকল্পনা করেছেন যে কিভাবে এই আন্দোলন দমনে কোথায় কিভাবে অপারেশন হবে, কি অস্ত্র ব্যবহার হবে, কিভাবে হত্যা করা হবে, কাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হবে এবং কিভাবে তাদেরকে জেলে রাখা হবে, রিমান্ডে নেওয়া হবে। এই সব কিছুর পরিকল্পনা এই 2 জন আসামির মধ্যে তারা করেছেন। তারা জরুরি অবস্থা জারির জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য 4 জানুয়ারি দিন ধার্য করে ট্রাইব্যুনাল। আমরা তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠনের জন্য প্রেয়ার করেছি। আদালত সবকিছু দেখেছেন, শুনেছেন। আমরা আশা করছি ডিফেন্স সাইডের শুনানি শেষে এই আসামিগণের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে এবং এরপরে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। এদিকে 5 আগস্ট চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় এদিন যুক্তিতর্ক তুলে ধরে প্রসিকিউশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। দুপুরে সোনাডাঙ্গায় গাজী মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় এই হামলা হয়। তার চিকিৎসা চলছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আতিয়ার পারভেজের তথ্য নিয়ে সিরাজুম মুনির শুভর ডেস্ক রিপোর্ট। খুলনায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে সোনাডাঙ্গা এলাকার একটি বাসায়। এনসিপি নেতারা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা। এ নিয়ে কাজ করছিলেন মোতালেব। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক নয়, ঘটনার পেছনে রয়েছে পারিবারিক কারণ। নিঃসন্দেহে এটা আসলে রাজনৈতিক হামলা। সারা দেশে গতকাল এনসিপির আমাদের কয়েকজনকে কোপানো হয়েছে, একজনকে মিরপুরে কোপানো শুনেছেন আপনারা হয়তো। এরপরে হাদির যে বিষয়টা হলো, মানে এগুলো তো আসলে নিঃসন্দেহে নির্বাচন বানচাল করার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে। যারা গুলি করছে বা যে গুলি করছে কোনো শত্রুতার কারণে কোনো গুলি করাটা হয়নি। একমাত্র আমরা 100% এটা শিওর যে আওয়ামী ফ্যাসিস্ট যারা ছাত্রলীগ, যুবলীগ, এদের দ্বারাই ঘটনাটা ঘটছে। আপনারা সবাই মিলেই তদন্ত করে বলবেন। আমাকে তো এরকম কোনো শত্রু নেই, কে করছে কারা করছে তো বলতে পারতেছি। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। যে ঘরটিতে ওরা কালকে রাত্রে 3 জন এসেছিল এবং আশেপাশে ওদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করত এবং বিভিন্ন মেয়ে মানুষও নিয়ে আসতো। ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। জড়িতরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য বেনাপোল সীমান্তে চলছে ব্যাপক নজরদারি ও তল্লাশি। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জে অযত্ন ও অব্যবস্থাপনায় ঐতিহ্য হারিয়েছে আমরুরা রেল জংশন স্টেশন। খুঁড়িয়ে চলছে কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, 1.5 দশকেরও বেশি সময় ধরে স্টেশনটিতে নেই কোনো যাত্রী ছাউনি। ফলে রোদ বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচেই ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। মাঝে মধ্যেই ঘটে ছোট বড় দুর্ঘটনা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 1.5 দশক আগে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেল জংশন স্টেশনটি পরিত্যক্ত ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। তবে স্টেশনটিতে যাত্রী ওঠানামা থেকে শুরু করে চালু রয়েছে রেলের সব কার্যক্রম। স্টেশন চালু থাকলেও যাত্রীদের জন্য নেই কোনো ছাউনির ব্যবস্থা। রাখা হয়নি বিশুদ্ধ পানি এবং অনলাইন টিকিটেরও ব্যবস্থা। যাত্রী ছাউনি না থাকায় তীব্র রোদ আর বৃষ্টিতে বিপাকে পড়তে হয় যাত্রীদের। বিভিন্ন সময় দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অনেকেই। ব্রিটিশের আমলের এটা স্টেশন, এখানে ছাউনিটা নাই, ট্রেন নাই, টয়লেট নাই, অনলাইনের ব্যবস্থা নেই। অনলাইনের ব্যবস্থা হলে এই যাত্রীদের ভোগান্তি কমবে। একটি মাত্র হয়েছে ছাউনি হয়েছে আছে, সেটি হয়েছে অনেক পরিত্যক্ত অবস্থা হয়েছে পড়ে আছে। এখানে কোনো ল্যাট্রিনই নাই। ল্যাট্রিন একটা আছে তো সবসময় মাস্টার তালা মেরে রাখে,
ওদের কাছে চাবি থাকে। কোনো যাত্রী এখানে পেশার ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা কোনো ব্যবস্থাই নাই। 2000 পর থেকে এই স্টেশনের অবনতি হতে থাকে। ছেলেপেলে সব কলেজ যায়, চাঁপাইনবাবগঞ্জ কলেজ। এই যে ট্রেনগুলো একটাই সকালে নবাবগঞ্জ যায় 9:30টার সময়, আর কোনো ট্রেন নাই চাপাই যাওয়ার। রেল স্টেশনটি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং রহনপুর হয়ে ভারতের সিঙ্গাবাদ রেল বন্দরের সাথে যুক্ত হয়েছে। নিয়মিত চলাচল করছে অন্তত 10টি ট্রেন। তবে অবকাঠামো উন্নয়ন প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। নতুন একটি যাত্রী ছাউনি অনুমোদন হয়ে গেছে, এটা এখন টেন্ডারের অপেক্ষায় আছে। টেন্ডার হয়ে গেলে যাত্রী ছাউনির কাজটাও শুরু হয়ে যাবে। আর আমাদের যেটা সুপ্রিয় পানির ব্যবস্থার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবগত করা আছে। আধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। উত্তরের জেলাগুলোতে ঠান্ডার পাশাপাশি বেড়েছে কুয়াশা। দুর্ভোগে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঠাকুরগাঁওয়ে 11 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে গত 2 দিন ধরে বেড়েছে কুয়াশা। হিমালয়ের কনকন বাতাসে তীব্র শীত আর রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সকাল 8টা পর্যন্ত সূর্যের দেখা মেলে না। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশার পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় ঢাকা ঠাকুরগাঁওয়ের শহর মাঠঘাট। গত 3 দিন ধরে চলছে এই শৈত্যপ্রবাহ। কনকনের শীতে কষ্ট পাচ্ছে শ্রমজীবী মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে তারা। গবাদি পশুর অবস্থাও জুবুথুবু। শীত বেড়েছে গাইবান্ধায়ও। সকাল থেকে গ্রামীণ জনপদ, চর ও নদী এলাকা কুয়াশায় ঢাকা থাকায় সূর্যের দেখা মেলে অনেক দেরিতে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মুন্সিগঞ্জে দোয়া মাহফিল ও স্বল্প আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের দক্ষিণ ইসলামপুর মাদ্রাসা মাঠে 8 নম্বর ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সংবর্ধনা সভা সফল করতে গাজীপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলার স্বাধীনতা চত্বর এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে মেডিকেল ক্যাম্প হয়েছে যশোরে। সদর উপজেলার হৈবতপুর আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি মানবিক রাষ্ট্র গঠনে কাজ করবে বলে আশ্বাস দেন তিনি। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ও সদর উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে এতে দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত সহ অনেকে উপস্থিত ছিলেন। জাতীয় নির্বাচন উপলক্ষে সুশীল সমাজ, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মতবিনিময় সভা হয়েছে চাঁদপুরের কচুয়ায়। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী মোহাম্মদ মাহমুদুল হাসান রাসেল। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার। বরিশালে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ও কৃষি মন্ত্রণালয়ে নিযুক্তি সহ 8 দফা দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাস স্ট্যান্ডে এই কর্মসূচি পালন করেন তারা। দাবি দ্রুত না মানলে আন্দোলনকারীরা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে 8 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রংপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি ঘণ্টাব্যাপী এই অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বড়দিন উপলক্ষে খাগড়াছড়িতে আনন্দ শোভাযাত্রা হয়েছে। বড়দিন উদযাপন পরিষদের ব্যানারে শহরের চেঙ্গিস্কর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। ময়মনসিংহের ভালুকায় দীপু দাস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সচেতন ময়মনসিংহবাসীর উদ্যোগে স্থানীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে নিহতের স্বজন সহ সাধারণ মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা কারখানার মালিক সহ প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। দীপু দাসের পরিবারকে ক্ষতিপূরণের দাবিও জানানো হয়।
নোয়াখালী সদর উপজেলার করমুল্লা বাজার পানামিয়া ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ মারুফ রচিত বই মহান রবের প্রথম ডাকের মোড়ক উন্মোচন ও ইসলাহি মাহফিল হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের ইসলামপুর গাছতলা পীর সাহেব মাওলানা খাজা অলি উল্লাহ। জয়পুরহাটে ফান্ড রেজিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট ফর লোকাল এনজিও বিষয়ক 3 দিনব্যাপী প্রশিক্ষণ হয়েছে। শহরের বেসরকারি একটি সংস্থা এসসোর কার্যালয়ে এর আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ এডাব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে 4টি ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। শিবগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ঝিনাইদহে শুরু হয়েছে অনূর্ধ্ব 17 জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ। শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে তিস্তা জোনের এই খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার মোশফিকুর রহমান, যুব ক্রীড়া পরিদপ্তরের সাবেক পরিচালক নাজমুল হাসান লোভন, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভোটার হতে 27 ডিসেম্বর আবেদন করবেন তারেক রহমান। দেশে আসা উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যমে আঘাত, জুলাই যুদ্ধের ওপরই আঘাত বলেছেন মির্জা ফখরুল। মব ভায়োলেন্সের সমালোচনায় বিএনপি নেতারা। হাদির হত্যাকারী শনাক্ত না করে তড়িঘড়ি করে ভোট মানবে না ইনকিলাব মঞ্চ। নির্বাচন যত এগুবে আইন শৃঙ্খলার তত উন্নতির আশা সিইসির। এবার খুলনায় দুর্বৃত্তের হামলার শিকার এনসিপির শ্রমিক নেতা মোতালেব শিকদার, মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।